দেখছেন প্রবাসের সময়। পবিত্র আশুরা ও তাজিয়া মিছিল ঘিরে কোনো হামলার আশঙ্কা দেখছে না আইনশৃঙ্খলা বাহিনী। এরপরও আশুরা শান্তিপূর্ণ ও নিরাপদ করতে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মঙ্গলবার সকালে পুরান ঢাকার হোসাইনী দালানে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার বলেন, আশুরা উপলক্ষে সব ধর্মীয় স্থাপনায় ড্রোন ও সিসিটিভির মাধ্যমে নজরদারি করা হচ্ছে। ২৬ জুন শুক্রবার পবিত্র আশুরা সামনে রেখে পুরান ঢাকার হোসাইনী দালানে চলছে নানা প্রস্তুতি। মঙ্গলবার সকালে হোসাইনী দালান পরিদর্শন করে ডিএমপি সোয়াট ও K9 টিম। পরে ইমামবাড়া নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন ডিএমপি কমিশনার। সংবাদ সম্মেলনে তিনি জানান, আশুরার আয়োজন নিরাপদ করতে 4 স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। থাকছে ড্রোন ও সিসিটিভির মাধ্যমে নজরদারি। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় থাকছে বিশেষায়িত ইউনিট। প্রতিটি তাজিয়া মিছিল ও প্রধান সমাবেশ স্থলকে কেন্দ্র করে আমরা ব্যারিকেড, পিকেট, লাইনিং এবং রুফটপ ডিউটি মোতায়েন করেছি। নাশকতা যে কোনো ধরনের পরিকল্পনা নস্যাৎ করে দেওয়ার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। তাজিয়া মিছিলে বিশৃঙ্খলা এড়াতে দাহ্য ও ধারালো বস্তু বহন নিষিদ্ধ করেছে ডিএমপি। ঢাকঢোল সহ উচ্চ শব্দের যন্ত্র ব্যবহার থেকে বিরত থাকতে বলা হয়েছে। আতশবাজি, পটকাও নিষিদ্ধ। কোনো প্রকার ধারালো ধাতব বস্তু, দাহ্য পদার্থ, ছুরি, চাকু, লাঠি, ছোরা, তরবারি, বর্ষা, ব্যাগ, সুটকেস, পোটলা ইত্যাদি নিয়ে মিছিলে অংশগ্রহণ করা যাবে না। আতশবাজি বা কোনো ধরনের পটকা ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। নিরাপত্তার পাশাপাশি তাজিয়া মিছিলের ট্রাফিক পরিকল্পনাও সাজিয়েছে ডিএমপি। ইমামবাড়া, বকশিবাজার, আজিমপুর, নিউ মার্কেট, জিগাতলা, সাত মসজিদ রোড হয়ে মোহাম্মদপুরে শিয়া মসজিদে শেষ হবে মিছিল। এসব এলাকায় থাকবে ডাইভারশন। ভোগান্তি এড়াতে শুক্রবার সকাল 10টা থেকে মিছিল শেষ হওয়ার আগ পর্যন্ত এসব সড়ক এড়িয়ে চলার আহ্বান পুলিশের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে। উত্তরের নদ নদীতে ওঠানামা করছে পানি, বাড়ছে ভাঙন। গাইবান্ধা ও কুড়িগ্রামে অর্ধশতাধিক পয়েন্টে তাণ্ডব। দিশেহারা হাজারো মানুষ। স্বল্পমেয়াদে বন্যার পূর্বাভাস। আগ্রাসী বিপণন ব্যবস্থার কারণে পণ্যে পরিণত হচ্ছে ওষুধ। অনেক চিকিৎসকই রোগীর সুস্থতার প্রয়োজনে নয়, কোম্পানির দামি গিফটের বিনিময়ে লেখেন ওষুধ। গিফট দিয়ে চিকিৎসকদের চেম্বারের সামনে রিপ্রেজেন্টেটিভদের দিয়ে নজরদারিও করে ওষুধ কোম্পানিগুলো। তবে আইন না থাকায় অনৈতিক এমন কর্মকাণ্ড নিয়ে অসহায়ত্বের প্রকাশ ওষুধ প্রশাসনের। এম এ আজিমের রিপোর্ট। অপসনিন ফার্মার রিপ্রেজেন্টেটিভ ইব্রাহিম। চলাফেরা ও কার্যক্রম দেখে মনে হবে তিনি সোহরাওয়ার্দী মেডিকেলের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা। চিকিৎসক না হয়েও 5 থেকে 6টি বাড়তি ওষুধ লিখে প্রেসক্রিপশন ধরিয়ে দেন রোগীকে। আমার কোম্পানি আমাকে প্রেসক্রিপশন দেখার জন্য একটা প্রেসার দেয়। শুধু প্রেসক্রিপশনে ওষুধ লিখে দেওয়া নয়, রোগী বের হলেই ছিনিয়ে নেওয়া হয় প্রেসক্রিপশন। মিলিয়ে নেওয়া হয় কোম্পানির ওষুধ লিখছেন কিনা চিকিৎসক। তবে সময় টিভির উপস্থিতি টের পেয়ে সটকে পড়তে শুরু করেন সবাই। ডাক্তারদের চেম্বারের সামনেই চলে ওষুধ কোম্পানিগুলোর এমন নজরদারি। রোগ যাই হোক, তাদের কোম্পানির ওষুধ লিখছেন কিনা তা দেখতেই তোলা হয় প্রেসক্রিপশনের ছবি। কিন্তু প্রশ্ন হচ্ছে, ডাক্তাররাই বা কেন বাধ্য হন এসব ওষুধ লিখতে? জানতে কৌশল অবলম্বন করি আমরা। আলাপচারিতার ফাঁকে বেরিয়ে আসে ভয়াবহ তথ্য। নির্ধারিত কোম্পানির ওষুধ লেখার জন্য দামি ফোন, গাড়ি, ফ্ল্যাট বা অর্থ নেয় ডাক্তাররা। যে গাড়ি দিয়ে দিছে বা গাড়ি যে দিতে পারছে সে লাকি, তারা চিন্তা করতে হলো না। এবার গিফট নামক অবৈধ লেনদেনের বিষয়ে কথা বলতে চিকিৎসকের মুখোমুখি সময় সংবাদ। তাদের দাবি, গিফট লেনদেন হয়, তবে তার বিনিময়ে ওষুধ লেখেন না তারা। আমরা সবসময় দেখি রোগীর স্বার্থ, ঠিক আছে? এটা যদি ওরা অবজার্ভ করে না কি, সেটা তো আসলে তাদের ব্যাপার। আসলে চেষ্টা করা হলেও কেন এমন আগ্রাসী বিপণন ব্যবস্থা, তার উত্তর জানা যায়নি ওষুধ শিল্প সমিতির কাছে। তবে সময় সংবাদ কথা বলে অপসনিন ফার্মার সাথে। তার আমার প্রোডাক্টটা একটু লিখে দেন, সেটা হয়তো তার মতো করে চিন্তা করে নিতে পারি, বাট আমরা এটা কখনোই তাকে সাপোর্ট করছি না। অবশ্য নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ওষুধ প্রশাসন অধিদপ্তর বলছে অসহায়ত্বের কথা। আনএথিক্যাল প্র্যাকটিসের মাধ্যমে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অনেক সময় ডাক্তারদের বাধ্য করছে অতিরিক্ত ঔষধ লিখতে
শুধু উৎপাদন, বিক্রয়, বাজারজাতকরণে প্রণয়ন হয়েছে ওষুধ ও কসমেটিক্স আইন 2023। তবে সেখানে নেই বিপণনের জন্য কোনো সঠিক নিয়ম নীতি। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। উত্তরের নদ নদীতে ওঠানামা করছে পানি। এদিকে গাইবান্ধা ও কুড়িগ্রামে অর্ধশতাধিক পয়েন্টে নদ নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। চরম আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। ওঠানামা করছে তিস্তার পানি। মঙ্গলবার সকাল ৯টার দিকে লালমনিরহাটের তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার 10 সেন্টিমিটার নিচে এবং দুপুর 12টায় 15 সেন্টিমিটার নিচ দিয়ে তিস্তার পানি প্রবাহিত হয়। তবে বিকাল 3টার দিকে বেড়ে বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। পানিবন্দী হয়ে পড়েছে চর অঞ্চলের মানুষ। গাইবান্ধায় একদিকে নদীর তীব্র ভাঙন, পাশাপাশি বাড়ছে নদ নদীর পানি। তবে ব্রহ্মপুত্র 161 সেন্টিমিটার, ঘাঘটে 220 সেন্টিমিটার ও করতোয়া নদীর পানি 377 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 5-7-10 মিনিটের ভেতরে এটা একেবারে যে পর্যায়ে ভাঙলো, তাতে করে ঘর বাড়ি টানি সারা গেল না, আরো অনেক গাছগাছলা ছিল, সেগুলো মুহূর্তের মধ্যে ডাবি গেছে। এখন যেভাবে ভাঙন শুরু হয়েছে, এভাবে যে বাড়িঘর দেখতেছেন আপনারা, এগুলো একটাও থাকবে না, সব নদীর মধ্যে চলে যাবে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারের পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এইসব নদ নদীর অববাহিকায় 36টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এতে চরম আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা। যদি বেশি বন্যা হয় তাহলে দেখা যাবে যে আমাদের এই চরাঞ্চলগুলো সবগুলো তলে যাবে। বন্যা হলে মনে করো গরু ছাগল মানুষের ক্ষতি, বেড়াবার পার নাই, লোকে নাই। এদিকে সুনামগঞ্জের জাদুকাটা, পাটলাই, খাসিয়ামারা ও চেলাসহ সীমান্তবর্তী 7টি নদ নদীর পানি কমতে শুরু করেছে। বিপদসীমার 70 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমা নদীর পানি। তানজিনা তাসনিম, সময় সংবাদ। দেশের উন্নয়ন নিয়ে সরকার আগামী 50 বছরের টেকসই পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। মঙ্গলবার দুপুরে নেত্রকোনার কলমাকান্দায় বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করে একথা বলেন তিনি। নিজ নির্বাচনী এলাকায় নতুন 4টি সহ 5টি সেতুর মাধ্যমে সারা দেশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার ঘোষণা দেন ডেপুটি স্পিকার। এ সময় তিনি উপজেলার বাজার সহ দখল হয়ে যাওয়া সড়ক, খেয়াঘাট, ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। টেকসই উন্নয়ন এবং আগামী 50 বছর পরিকল্পনা মাথায় নিয়ে আমরা কাজ করছি এবং তার অংশ হিসাবে আমাদের মহাদেও নদীর উপরে ব্রিজ হচ্ছে, লেঙ্গুরার উপরে ব্রিজ হচ্ছে, সুসং নদীর উপর সোমেশ্বরী নদীর উপর 2টা ব্রিজ হচ্ছে, টোটাল 5টা ব্রিজ হচ্ছে। একনেকে অনুমোদিত হয়ে গেছে, 3,600 কত কোটি টাকার অনুমোদন পেয়েছে। শিক্ষাক্ষেত্রে ডিজিটাল চুরি নিয়ে সতর্ক হওয়ার সময় এসেছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা বোর্ডের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি জানান, আগামীতে পরীক্ষা কেন্দ্রগুলো সিসিটিভির মাধ্যমে নজরদারি করা হবে। নকল আবার কি, সেদিন চলে গিয়েছে, কিন্তু নকল যে নতুনভাবে ওই করোনার ভেরিয়েশনের মতো নতুন ভেরিয়েশন হয়েছে, ডিজিটাল হয়েছে, এইটা কি আপনারা লক্ষ্য করেছেন? প্রত্যেকটি ইনস্টিটিউশনে ক্লোজ সার্কিট ক্যামেরা থাকতে হবে। আপনার সকলের রেকর্ড আর্কাইভে রেখে দিবেন, আর্কাইভ থেকে দেখব সেখানে নকল হয়েছে কিনা। আর যদি হয়, আপনারা সেন্ট্রাল কমিটি, অভিভাবক, আপনাদেরকে দোষী সাব্যস্ত করা হবে। সীমান্তে অব্যাহত রয়েছে বিএসএফ এর পুশিং চেষ্টা। তবে প্রতিবারই বিজিবির কাছে পরাস্ত বিএসএফ। গত 16 দিনের ব্যবধানে 4 দফায় চাঁপাইনবাবগঞ্জের 3টি সীমান্ত দিয়ে 64 জন শিশু ও নারী পুরুষকে জোর করে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। কিন্তু স্থানীয়দের দেওয়া তথ্য সহযোগিতায় এবং বিজিবির বাধায় তাদেরকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। এখানকার প্রায় 184 কিলোমিটার কাঁটাতারের বেড়ায় সতর্কতা, টহল ও তৎপরতা বাড়িয়েছে বিজিবি। পাশাপাশি রাতের অন্ধকারে নাইট ভিশন ক্যামেরা দিয়ে চলছে নজরদারি। হরমুজ প্রণালী থেকে সব ধরনের নৌ অবরোধ তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরান সর্বোচ্চ পর্যায়ের পারমাণবিক পরিদর্শনে সম্মত হয়েছে বলে দাবি করেন তিনি। নিষেধাজ্ঞা শিথিলের অর্থ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রিত বিশেষ হিসাবে রাখা হবে বলে জানান ট্রাম্প। এদিকে সরকারি সফরে পাকিস্তানে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার পর হরমুজ প্রণালী নিয়ে নতুন বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় ট্রাম্প দাবি করেন হরমুজ প্রণালীতে আর কোনো নৌ অবরোধ নেই। ইরানের দেয়া বড় ধরনের ছাড়ের ভিত্তিতে প্রণালী খোলা রাখতে সম্মত হয়েছেন বলেও জানান তিনি। তবে প্রয়োজনে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট এলাকায় নৌবাহিনীর জাহাজগুলো অবস্থান বজায় রাখবে বলেও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। হরমুজ প্রণালী দিয়ে একদিনে রেকর্ড পরিমাণ অপরিশোধিত তেল পার হয়েছে উল্লেখ করে বিশ্ববাজারে জ্বালানি দাম আরও কমবে বলে জানান তিনি। ট্রাম্প তার পোস্টে আরও দাবি করেন ইরান সর্বোচ্চ পর্যায়ের পারমাণবিক পরিদর্শনে সম্পূর্ণভাবে সম্মত হয়েছে। তেহরান এই শর্ত মেনে না নিলে ভবিষ্যৎ কোনো আলোচনাই সম্ভব হতো না বলেও দাবি করেন তিনি। যদিও এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। একই সঙ্গে ইরানের জন্য ছাড় করা অর্থ দিয়ে কেবল যুক্তরাষ্ট্র থেকে খাদ্য ও চিকিৎসা সামগ্রী কেনার ক্ষেত্রে ব্যবহার করা যাবে বলে জানান তিনি। এদিকে সরকারি সফরে পাকিস্তানে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রাজধানী ইসলামাবাদের নিকটবর্তী একটি সামরিক ঘাঁটিতে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইরানের প্রেসিডেন্টকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করবে। বরকতুল্লাহ, সময় সংবাদ। ফ্রান্সের চলমান তাপপ্রবাহে 2 শিশু সহ 40 জনের মৃত্যু হয়েছে। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। বন্ধ রয়েছে আইকনিক আইফেল টাওয়ার, লুভর মিউজিয়াম। জারি করা হয়েছে রেড অ্যালার্ট। হটলাইন চালুর পাশাপাশি আক্রান্ত ব্যক্তিদের জন্য বিশেষ শয্যার ব্যবস্থা করেছে সরকার। ফ্রান্সের প্যারিস থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ লুৎফর রহমান বাবু। ফ্রান্সে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে দেশটিতে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করার পর এবার দেশটির আইকনিক আইফেল টাওয়ার ও লুভর মিউজিয়াম নির্ধারিত সময়ের আগেই বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এবং তাপপ্রবাহ চলাকালীন পরবর্তী দিনগুলিতে সময়সূচিতে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। আইফেল টাওয়ার, লুভর মিউজিয়ামের পাশাপাশি অন্যান্য দর্শনীয় স্থানগুলিতেও ব্যাপক সময়সূচিতে পরিবর্তন এনেছে কর্তৃপক্ষ। প্রায় 80 বছরের ইতিহাসে ফ্রান্সে তাপমাত্রা সর্বোচ্চ রেকর্ড স্পর্শ করেছে। দেশটির কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা 43 ডিগ্রি ছাড়িয়ে গেছে। চলমান এই তাপপ্রবাহে 2 শিশু সহ 40 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এই সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তীব্র এই গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে ফ্রান্সের জনজীবন, বিঘ্ন করছে যোগাযোগ ব্যবস্থায়। দেশটিতে বসবাসরত সাধারণ মানুষ জানিয়েছেন নিকট অতীতে তারা এমন গরমের মুখোমুখি হননি। ফ্রান্সে খুব গরম ভাই, এইবারের মতো আমি 10 বছরের মধ্যে এইবারের মতো গরম আর পাই নাই। বাচ্চা কাচ্চা নিয়ে ভাই অনেক সমস্যা, রাতে ঘুমাতে পারি না, তারপরে দোকানের মধ্যে বসতে পারি না ভাই, এত যে গরম, ভয়াবহ অবস্থা। চলমান এই তাপপ্রবাহ মোকাবেলায় সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। জরুরি হটলাইন চালুর পাশাপাশি দ্রুত স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য শয্যাও চালু করেছে। দাবানল ছড়িয়ে পড়তে পারে এমন সব ঝুঁকিপূর্ণ এলাকায় তৎপর ও সতর্ক রয়েছে দেশটির দমকল বাহিনী। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে আগামী দিনগুলিতে তাপমাত্রা বাড়ার পাশাপাশি আরও কয়েকদিন এই তাপপ্রবাহ চলমান থাকতে পারে। আর তাই সাধারণ মানুষকে আরও কয়েকদিন এই গরম মোকাবেলা করতে হবে। রাজধানী প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। মালদ্বীপের শিক্ষা খাতে 3 দশকেরও বেশি সময় ধরে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা ও পুরস্কারে ভূষিত হয়েছেন প্রবাসী বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকি। দেশীয় শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সহ দক্ষ মানব সম্পদ গঠন এবং উচ্চশিক্ষার প্রসারে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে সম্মাননা স্মারক তুলে দেন মালদ্বীপের ফার্স্ট লেডি সাজিদা মোহাম্মদ। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। মালদ্বীপের শিক্ষা খাতে দীর্ঘ 3 দশকের বেশি সময় ধরে অবদান রেখে আসছেন প্রবাসী বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকি। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, দক্ষ মানব সম্পদ তৈরি এবং উচ্চশিক্ষার প্রসারে অসামান্য ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে দেয়া হয়েছে বিশেষ সম্মাননা ও পুরস্কার। রাজধানী মালের ইমাজউদ্দিন স্কুল অডিটোরিয়ামে মিয়াঞ্জ কলেজের 20তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন মালদ্বীপের ফার্স্ট লেডি সাজিদা মোহাম্মদ। বাংলাদেশি মালিকানাধীন মিয়াঞ্জ কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার, কূটনীতিক, শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে মালদ্বীপের ফার্স্ট লেডি বলেন, স্বল্প সময়ের মধ্যে মিয়াঞ্জ কলেজ শিক্ষা ও দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জ্ঞানভিত্তিক ও দায়িত্বশীল প্রজন্ম গঠনে প্রতিষ্ঠানটির অবদান জাতীয় উন্নয়নকে আরও শক্তিশালী করছে। মাননীয়
সম্মাননা পেয়ে আহমেদ মুত্তাকি বলেন, এটি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, মালদ্বীপে কর্মরত পুরো বাংলাদেশি কমিউনিটির গর্ব ও মর্যাদার প্রতিফলন। আন্তর্জাতিক অঙ্গনে একজন বাংলাদেশি হিসেবে এমন স্বীকৃতি পাওয়া অত্যন্ত আনন্দের বলেও মন্তব্য করেন তিনি। আজকে যে অ্যাওয়ার্ডটা দিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন, সেটা একটা জাতীয় স্বীকৃতি বাংলাদেশের জন্য। এটা বাংলাদেশি হিসাবে, একজন সাধারণ শিক্ষক হিসাবে আমি খুব আনন্দিত। সংশ্লিষ্টদের মতে আহমেদ মুত্তাকির এই অর্জন বিশ্ব পরিসরে বাংলাদেশিদের দক্ষতা, পেশাদারিত্ব ও ইতিবাচক ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে। একই সঙ্গে এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য অনুপ্রেরণার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। সময় সংবাদ, মালদ্বীপ। মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের জন্য 2 দিনব্যাপী ভ্রাম্যমাণ কনসুলার সেবা কার্যক্রম সম্পন্ন করেছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশন। স্থানীয় সময় শনিবার ও রোববার দেশটির থুলুসধু দ্বীপে প্রশাসনের সহযোগিতায় এই কার্যক্রম চালানো হয়, যার লক্ষ্য প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি, তাদের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে অবহিত হওয়া, পাশাপাশি তাদের কাছ থেকে পাসপোর্ট এবং বিএমইটি স্মার্ট কার্ডের আবেদন গ্রহণ করা। বৈঠকে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে বলে মন্তব্য করেন বাংলাদেশ হাই কমিশনার। এ সময় থুলুসধু দ্বীপের কাউন্সিলের নেতৃবৃন্দ হাই কমিশনারকে আশ্বস্ত করে প্রবাসী কর্মীদের দক্ষতা, কর্মনিষ্ঠা ও স্থানীয় অর্থনীতিতে তাদের অবদানের প্রশংসা করার পাশাপাশি ভবিষ্যতেও তাদের সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন। আবারও বিশ্বকাপ প্রসঙ্গ। 650 দিন পর আবারও ব্রাজিলের জার্সিতে মাঠে নামার জন্য প্রস্তুত নেইমার জুনিয়র। বুধবার স্কটল্যান্ডের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সেলেসাও দুর্গে এখন উৎসবের আমেজ। ইনজুরি কাটিয়ে দলের সঙ্গে পুরোদমে প্রস্তুতি নিচ্ছেন পোস্টার বয়। তবে সেরা একাদশে নয়, আনচেলত্তির সুপার সাব হতে যাচ্ছেন নম্বর 10। নেইমার মাঠে থাকা মানেই গ্যালারিতে ল্যাটিন ফুটবলের উন্মাদনা আর প্রতিপক্ষ শিবিরে ত্রাস। কিন্তু 2023 সালের 17 অক্টোবরের পর থেকে হলুদ জার্সিতে আর দেখা যায়নি তাকে। 650 দিন পর সেলেসাও শিবিরে এবার উৎসবের আবহ। পায়ের পেশির চোটকে বুড়ো আঙুল দেখিয়ে অবশেষে বিশ্বকাপের মঞ্চে ফিরছেন ব্রাজিলের প্রাণভোমরা নেইমার জুনিয়র। কোচ কার্লো আনচেলত্তির অধীনে প্রথমবার ট্যাকটিক্যাল অনুশীলনে পুরোটা সময় ঘাম ঝরিয়েছেন এই ফরওয়ার্ড। চোটের কারণে যে ক্যারিয়ার গ্রাফটা বারবার থমকে গেছে, সান্তোসের হয়ে মাঠে ফিরেও যেখানে ছন্দ পেতে লড়তে হয়েছে, সেখানে নেইমারের এই চনমনে ভাব আর মাঠে ফেরার তীব্র ক্ষুধা বদলে দিয়েছে পুরো সেলেসাও শিবিরের আবহ। নেইমার অন্য লেভেলের খেলোয়াড়। তার পায়ে বল দেখলেই বোঝা যায় তিনি কতটা স্পেশাল। চোট থেকে ফিরে আজকে অনুশীলনে তিনি যেভাবে নিজেকে উজাড় করে দিয়েছেন, তার যে ইন্টেন্সিটি সেটা অসাধারণ। নেইমারের মতো একজন বিশ্বসেরা তারকাকে পাশে পাওয়া যে কোনো দলের জন্যই পরম সৌভাগ্যের। নেইমারের ফেরাটা যখন ব্রাজিলকে আলোর দিশা দেখাচ্ছে, ঠিক তখনই রাফিনিয়ার ইনজুরি ডাগ আউটে কিছুটা চিন্তার ভাঁজও ফেলেছে। তবে ব্রাজিলের আক্রমণ ভাগে প্রতিভার অভাব নেই। আর্সেনাল তারকা মার্টিনেল্লি বাম প্রান্তে খেলতে অভ্যস্ত হলেও প্রয়োজনে ডান প্রান্তে ঝড় তুলতেও প্রস্তুত, যদিও সব পরিকল্পনার ভার তারা ছেড়ে দিয়েছেন কোচের কাঁধে। হার্ড রক স্টেডিয়ামটি মেসির শহর মায়ামিতে। বন্ধুর পারফরমেন্সে উজ্জীবিত হয়েই হয়তো রাজকীয় প্রত্যাবর্তনের অপেক্ষায় এখন নেইমার জুনিয়র। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় জার্সি দেখতে মিরপুরের ইব্রাহিমপুরে আর্জেন্টিনার প্রতিনিধি দল। তাদের দলে ছিলেন লিওনেল মেসির বাল্যবন্ধু মার্টিনো, যিনি বাংলাদেশের পাগলাটে ভক্তদের কথা মেসির কাছে পৌঁছে দিয়ে আমন্ত্রণ জানিয়েছেন। LM10-এরও নাকি বাংলাদেশে আসার আগ্রহের কথা জানিয়েছেন তার বন্ধুকে। মিরপুর যেন ছোট্ট এক টুকরো বুয়েন্স এয়ারেস। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় আর্জেন্টিনার জার্সি মিরপুরের আকাশে উড়ছে। বাংলাদেশিদের এমন সমর্থন দেখতে আর্জেন্টিনা থেকে প্রতিনিধি দল ছুটে এসেছে ঢাকায়। তারা পা রাখতেই মেসি মেসি স্লোগানে মুখর এলাকাটি। মেসির দেশের মানুষকে বরণ করে নিতে জার্সি পতাকা হাতে দাঁড়িয়েছিলেন সমর্থকরা। ফুল ছিটিয়ে তাদের বরণ করে নেয় আর্জেন্টিনার সঙ্গে ব্রাজিল ভক্তরাও। আলবিসেলেস্তে যে প্রতিনিধি দলটি এসেছে তাদের মাঝে ছিলেন লিওনেল মেসির শৈশবের বন্ধু, যিনি এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এদেশের মানুষের সঙ্গে বসে অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয় উপভোগ করেছেন। সেই জয়ের পর মেসিকে বাংলাদেশ সম্পর্কে জানিয়েছেন তার বন্ধু মার্টিন। I feel wow. And talk to Messi. Messi,
Come to Bangladesh. Make it happen. Now. Please make it happen. Finish. Yes, it's possible. It's possible. দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় জার্সির খবর সময় টেলিভিশনে প্রচারের পর আলোড়ন তোলে মিরপুরের সমর্থকদের বিশ্বকাপ উন্মাদনার বিষয়টি, যা দেশের গণ্ডি পেরিয়ে এখন আর্জেন্টিনাতেও পৌঁছে গেছে। এখন খুব গর্ববোধ করছি, কারণ সেই ইব্রাহিমপুরটা আর্জেন্টিনা পর্যন্ত পৌঁছে গেছে। এই জার্সিটা মেসি সহ পুরো আর্জেন্টিনা টিমের কাছেই পৌঁছে যায়, সেটা আমাদের প্রত্যাশা। যাদের ভালোবেসে সমর্থন করা সেই খবর যখন পৌঁছে যায় তাদের কানে, তার চেয়ে ভালো লাগা বোধহয় কিছু নেই ইব্রাহিমপুরবাসীদের জন্য। আর্জেন্টিনা থেকে আমাদের ভালোবাসার টানে বাংলাদেশে এসেছে, এটা আসলে অনেক বড় কিছু। আমি একজন আর্জেন্টিনা ফ্যান হিসেবে আমি আসলে গর্বিত। 2022 বিশ্বকাপের পর বাংলাদেশের মানুষের আর্জেন্টিনা প্রীতির খবর জানেন মেসিও, তাই তো এখন আর ভালোবাসা একপাক্ষিক নয়। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের চেয়েও জিম্বাবুয়ে সিরিজে প্রেসার বেশি থাকে। বাংলাদেশ ভালো ছন্দে থাকলেও তাদের মাটিতে জয় পাওয়াটা সহজ হবে না বলে মনে করেন টাইগার পেসার তাসকিন আহমেদ। এই সিরিজ নিয়ে টিম ম্যানেজমেন্টও বেশ সতর্ক। এদিকে এদিন পাকিস্তানে একটি জনপ্রিয় স্পোর্টস কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে নিজের TA360 ডিগ্রি নামের নতুন প্রতিষ্ঠানের উদ্বোধন করেন তাসকিন। আর তার এই প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন সতীর্থ সাইফ হাসান। পরিচয় ছিল কেবল জাতীয় দলের তারকা পেসার, তবে সেই তাসকিন আহমেদ এবার নতুন ভূমিকা। মাঠের বাইরে স্বপ্ন বুনছেন ব্যবসার জগতে। মিরাজ কায়েস, তামিমদের পর এবার তিনিও শুরু করলেন ক্রিকেট সরঞ্জামের বিজনেস। পাকিস্তানি টেপ বল প্রস্তুতকারী জনপ্রিয় একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে নিজের প্রতিষ্ঠান TA360 ডিগ্রির যাত্রা শুরু করলেন তাসকিন, যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাইফ হাসান। উদ্বোধনে উপস্থিত ছিলেন জাতীয় দলের হেড কোচ ফিল সিমন্স, পাকিস্তানের রাষ্ট্রদূত। আপাতত টেপ ক্রিকেটের সরঞ্জাম দিয়ে শুরু করলেও তাসকিনের স্বপ্ন আরো বড়। যেভাবে টেপ ক্রিকেটটা আগাচ্ছে, ওয়ার্ল্ড ক্রিকেটেই দেখা যাবে একটা সময় ফ্র্যাঞ্চাইজি লিগ হবে, ওয়ার্ল্ড কাপ হবে। রিসেন্টলি একটা হয়েছেও শুনেছিলাম। তো আমাদের বাংলাদেশ কেন উপরে যাবে না? এটা শুধু এই ক্রিকেট বল বা ব্যাটেই সীমাবদ্ধ থাকবে না, গ্র্যাজুয়ালি আস্তে আস্তে আরো অনেক কিছুতেই বিল্ড হবে। তবে মাঠের বাইরে নতুন স্বপ্নের সূচনা হলেও মাথায় এখন একটাই চিন্তা, জিম্বাবুয়ে সফর। টেস্ট সিরিজ শেষে আবার ওয়ানডে ও টি20 খেলবে বাংলাদেশ। কাগজে কলমে প্রতিপক্ষ তুলনামূলক ছোট দল হলেও তাদের মাটিতে সিরিজ মোটেও সহজ হবে না বলে মনে করেন তাসকিন। প্রত্যেকটা দিনই চ্যালেঞ্জ এবং প্রত্যেকটা সিরিজই চ্যালেঞ্জিং। আসলে হয়তো সামনে যে জিম্বাবুয়ে সিরিজটা আসতেছে, এটা আরো সবচেয়ে বেশি প্রেশারের, কারণ ওদের কন্ডিশনে খেলা। ওদের সাথে খারাপ হইলে বলবে জিম্বাবুয়ের সাথে খারাপ করছে, কিন্তু প্লেয়াররা সবাই জানে যে আসলে আমরা জানি যে জিম্বাবুয়ের মাটিতে যায় ওদের সাথে জেতাটা কত কষ্টের। সাম্প্রতিক সময় সাদা বলের ক্রিকেটে দারুণ ছন্দে বাংলাদেশ, তবে সেই আত্মবিশ্বাসকে নিয়ন্ত্রণে রেখেই এগোতে চায় টিম ম্যানেজমেন্ট। কারণ জিম্বাবুয়ের কন্ডিশনে স্বাগতিকরা বরাবরই ভিন্ন এক দল, তাই প্রতিটা ম্যাচকে গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিচ্ছেন ক্রিকেটাররা। রিসেন্টলি হয়তো অস্ট্রেলিয়ার সাথে ওডিআই জিতছি, টি20 হারছে আনফরচুনেটলি, কিন্তু প্রত্যেকটা সিরিজই আমাদের জন্য চ্যালেঞ্জিং। এবং আজকে যেহেতু জেড স্পোর্টসের লঞ্চিং হইলো টেপ টেনিস, তো এই টেপ টেনিস খেলা থেকে শুরু করে সব খেলাই চ্যালেঞ্জিং। জীবনে খেলা আসলে কোনো কিছুই সোজা। জিম্বাবুয়ের বিপক্ষে 28 জুন থেকে শুরু হবে একমাত্র টেস্ট। 6 জুলাই শুরু 3 ম্যাচের ওয়ানডে সিরিজ, আর টি20 শুরু হবে 15 জুলাই থেকে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোকে বাঁচাতে সম্মিলিত প্রচেষ্টা জরুরি। চীনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে প্রধানমন্ত্রী। বিনিয়োগের জন্য উন্মুক্ত বাংলাদেশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে সরব বিএনপি জামায়াত। পতিত ফ্যাসিবাদ ফিরতে না দেওয়ার হুঁশিয়ারি রিজভির। জননিরাপত্তায় কঠোর অবস্থানের সরকার। এবং প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপের টানা 6 আসরে গোল করে রোনালদোর রেকর্ড ছাড়িয়ে গেলেন ইউসেবিওকে। উজবেকিস্তানের বিপক্ষে বড় জয় পর্তুগালের। এই ছিল প্রবাসের সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়, সঙ্গে থাকুন সময়ের।